মা মেয়ের একাকী বসবাস। মেয়ে তার পঙ্গু মাকে খুব সুন্দরভাবে আগলিয়ে রাখছিলেন, কিন্তু মায়ের এক হার্ট অ্যাটাক মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে যেন মা মেয়ের জীবনে। দ্রুত অপারেশন করতে হবে মায়ের, এজন্য লাগবে ৩ লক্ষ টাকা। মেয়ে এখন এতগুলো টাকা কোথায় পাবে? শেষ পর্যন্ত কি মাকে বাঁচাতে পারবে, নাকি মাকে আগলে রাখাটাই তার বৃথা হয়ে যাবে? এই মুভির শেষটা আপনার চোখে জলও এনে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে মেহজাবিন চৌধুরীর সাবা মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সাবা নামে একটা মেয়েকে দেখতে পাই। সে ছাদ থেকে কাপড় তুলে এনে তার মায়ের হাতে দেয়। সাবার মায়ের আবার 2 পায়ে পঙ্গু, তার চলাফেরা হুইল চেয়ারেই, তাছাড়া সর্বক্ষণ বিছানাতেই শুয়ে থাকেন। সাবা তার মায়ের হাতে কাপড় দিলে মা কাপড় দেখে বলে, একদিনেই দেখি রং উঠে গিয়েছে। এরপর সাবা তার মাকে বিছানায় শুইয়ে দেয়, হাত পায়ে মালিশও করে দেয়। মালিশ করিয়ে দেয়া অবস্থাতেই সাবা তার মাকে বলে, কালকে কিন্তু গোসল করিয়ে দেব। বেশ কয়েকদিন হচ্ছে তুমি গোসল করনি মা। মা বলে, আগে তুই কাচ্চি দেখ। সাবা রান্নাঘরে এসে কাচ্চি রান্না করে। কাচ্চিটা সে মায়ের জন্যই রান্না করছে। মা আবার রুম থেকে জিজ্ঞেস করে, কাচ্চির মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখ তো। সাবা চেক করে জানায়, হ্যাঁ হয়েছে। তারা দুজনেই কাচ্চি খেতে খেতে টিভি দেখে। এর মধ্যে এশার আজান দিলে সাবা হুইল চেয়ারে করে মাকে উজু করাতে নিয়ে আসে। তারপর মা হুইল চেয়ারে নামাজ সেরে নেয়। অন্যদিকে সাবা ফ্রেশ হয়ে ছাদে এসে এপাশ ওপাশ ভালো করে দেখতে থাকে। হয়তো তার মনে অনেক কিছুই চলছিল। সকালে উঠে সাবা আগে মায়ের গোসলের পানি রেডি করে। তারপর গোসল করাতে নিয়ে গেলে মা বলে, আমি গোসল করব না, গোসলের পানিতে গুয়ের গন্ধ। সাবা বলে, তুমি গোসল না করলে তোমার শরীর থেকেই গন্ধ বের হবে। এটা বলে হুইল চেয়ারে করেই মাকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গোসল শুরু না করতেই মা অসুস্থতা বোধ করেন। তা দেখে সাবা দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে। অ্যাম্বুলেন্সে করে মাকে সোজা হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তার সাবাকে জানায়, তোমার মায়ের মেজর হার্ট অ্যাটাক হয়েছে। সাবা জিজ্ঞেস করে, উনি কি বাঁচবেন? ডক্টর জানায়, বাঁচবে, কিন্তু অপারেশন করাতে হবে। সাবা জিজ্ঞেস করে, এখনই কি অপারেশন করতে হবে? ডক্টর জানায়, এখন তোমার মায়ের শরীর খুব একটা স্ট্যাবল নয়, স্ট্যাবল হতে হবে, তাই 1 মাস পরেই অপারেশন করাতে হবে। সাবা জানায়, ঠিক আছে। এদিকে মা আবার জানতে চায়, কিসের অপারেশন? অপারেশন করালে কি আমার পা ভালো হবে? যদি পা ভালো না হয় তাহলে এই অপারেশন দিয়ে কি হবে? নিঃশ্বাস মানেই তো শুধু বেঁচে থাকা নয়। সাবা মায়ের এসব কথাকে কানে না নিয়ে ক্যাশ কাউন্টারে এসে জিজ্ঞেস করে, অপারেশন করাতে কত টাকা লাগবে? তাকে জানানো হয় 3 লাখ টাকা। এতগুলো টাকার কথা শুনে সাবা চুপচাপ হয়ে যায়। তারপর মাকে নিয়ে ফিরে আসে বাড়িতে। পরের দিন সাবা আসে তার চাচার কাছে। চাচাকে বলে, বাড়িটা ডেভেলপারের কাছে দিয়ে দেব, আপনি এগ্রিমেন্ট রেডি করেন আর ফুপুকেও জানিয়েন। আর এগ্রিমেন্টের আগে আমাকে একটু অ্যাডভান্স 3 লাখ টাকার ব্যবস্থা করে দিন তো। চাচা জানাই, তোমার মাই তো এই এগ্রিমেন্টে সিগনেচার করবে না, এর আগেও তিনি করেননি। সাবা জানাই, মায়ের কন্ডিশন ভালো নয় চাচা। চাচা তারপরও বলে, তোমার মা কিন্তু সিগনেচার করবে না। সাবা এরপর চাচার কাছ থেকে আসে একটা শপে, সেখানে জব করতে চায় সেলস গার্লের। জানাই, রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা তার আছে। সব শুনে শপ ওনার জানাই, আমার কাউকে লাগবে না, উপরতলা একটা রেস্টুরেন্ট আছে, সেখানে লোক নেবে, দেখেন আপনাকে সেখানে নেয় কিনা। সাবা তাই ওই রেস্টুরেন্টেই আসে। রেস্টুরেন্টটা ছিল অ্যাডাল্টের জন্য, এখানে চলে মাদকের আসর। সেখানেই সাবা ম্যানেজার অঙ্কুরের কাছে এসে বলে, আপনাদের রেস্টুরেন্টে আমি ওয়েটার হিসেবে কাজ করতে চাই, আমার ইন্টারভিউ নেন। অঙ্কুর জানাই, এখানে তো কোনো মেয়ে ওয়েটার হিসেবে কাজ করে না, আর মেয়েরা বেশি দিন এখানে টিকেও না। সাবা জানাই, আমি পারবো, আমার ইন্টারভিউ নেন। অঙ্কুর সাবার জোড়াজুড়ি দেখে ইন্টারভিউ নিতে আসে। ইন্টারভিউ নেওয়ার মধ্যেই বস এসে অঙ্কুরকে বলে, আমার গাড়িটা ধোয়ার একটু ব্যবস্থা করো। অঙ্কুর তাই আরেকজনকে ডেকে এই দায়িত্ব দেয়। তারপর সাবার সব ডিটেইলস নেয়। নেয়া শেষ হলে সাবা জানাই, আমার মা অসুস্থ, আমার এখানে জব হবে কিনা জানান, তা না হলে অন্য জায়গায় দেখব। অঙ্কুর জানাই, আপনার জব হবে কিনা তা বস বলতে পারবে। সাবা এটা শুনে বলে, তাহলে একটু বসকেই বলুন। অঙ্কুর জানাই, বস তার বান্ধবীদের সাথে আছে, এখন কিছু বলা যাবে না, পরে জানাবো। সাবা ইন্টারভিউ শেষে বাইরেই অপেক্ষা করতে থাকে বসের জন্য। বস বের হতেই সাবা বসের কাছে যায়। বসকেও বলে, আমার মা খুবই অসুস্থ, এই জবটা আমার অনেক দরকার। বস এটা শুনে জিজ্ঞেস করে, আপনার মায়ের কি হয়েছে? সাবা জানাই, আমার মায়ের একটা অ্যাক্সিডেন্টে 2টা পাই অচল হয়ে গিয়েছে, হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে। বস এটা শুনে জিজ্ঞেস করে, আপনার বাবা কোথায়? সাবা জানাই, বাবা আছে, কিন্তু আমাদের সাথে থাকে না। বস তখন বলে, তাহলে আপনি একাই মায়ের কেয়ার করেন? তাহলে তো কাজে ফাঁকি দেবেন আপনি। ধরেন আপনাকে আমরা ট্রেনিং করলাম, কিন্তু আপনি মায়ের সেবার জন্য জবটা বেশি দিন করলেন না, তাহলে কি আমাদের লস হলো না? সাবা জানাই, আমি করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। একটা রেস্টুরেন্টের কথা জানিয়ে সাবা জানাই, ওই রেস্টুরেন্টে আমি 5 বছর ওয়েটারের কাজ করেছি। বস বলে, জবটা ছাড়লেন কেন? সাবা জানাই, আমি ছাড়িনি, করোনার লোকসানে রেস্টুরেন্টই বন্ধ হয়ে গিয়েছে। বস জানাই, করোনার জন্য তো আমরাও লসে আছি, তারপরও আপনার ব্যাপারটা দেখব। এটা বলে বস চলে যায়। অঙ্কুর তখন সাবাকে জানাই, কালকে একবার দেখা করেন, দেখি কিছু করতে পারি কিনা।
সাবা বাড়ি আসতেই মা বলে, এত দেরি করে আসলি কেন? সাবা জানায়, চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। মা বলে, বুশ এবং তার মা এসেছিল, 3 ঘন্টা বসেছিল, আমি কিছুই খেতে পারিনি। বুশ তার বউকে না দেখেই চলে গিয়েছে। সাবা তখন কিছুটা রাগান্বিত অবস্থায় বলে ওঠে, কিসের বউ? মা তখন অন্য প্রসঙ্গে যায়, জিজ্ঞেস করে, তোর ব্যাগে কি? ব্যাগ এত ভরা কেন? বয়ফ্রেন্ড কি কোনো কিছু গিফট করেছে নাকি? এইটা বলে ব্যাগ নিতে চাইলে সাবার সাথে ব্যাগ নিয়ে টানা হেঁচড়া হয়, আর এতে ব্যাগটাই ছিঁড়ে যায়। তাই সাবা প্রচণ্ড রেগে যায়, মায়ের ওপর হাতও তোলার পর আবার অনুতপ্ত হয়, কিন্তু আরও ব্যাপার নিয়ে রেগে যায়। একটু পরে মায়ের কাছে এসে বলে, তুমি দেয়ালে এরকম স্টিকার মেরেছ কেন? নিজের বাড়িতে মারলেই তো পারো। মা বুঝতে পারে সাবা এই বাড়ি ডেভেলপারকে দিতে চাচ্ছে, তাই মা বলে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, এই বাড়ি আমার শ্বশুর আমাকে দিয়েছে। সাবা তখন বলে, এই বাড়িটা শুধু আমার বাবার নয়, চাচা ফুপুরও ভাগ আছে। মা বলে, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? একটু আগে আমার গায়ে হাতও তুলেছিস। যদি হার্ট অ্যাটাকে আমি মারা যেতাম তাহলে কি হতো? এবার সাবা ইমোশনাল হয়, মাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে, জানায়, আমার ভুল হয়ে গিয়েছে মা। সাবা এরপর মায়ের জন্য একদম তরল খাবার নিয়ে আসে, কিন্তু মা কাচ্ছেই খেতে চায়। সাবা বলে, ভারী খাবার তোমার খাওয়া যাবে না, ডক্টর নিষেধ করেছে। পরের দিন সাবা বাড়ি থেকে বের হতে থাকলে মা জিজ্ঞেস করে, কখন ফিরবি? সাবা জানায়, তোমার ডায়পার তো চেঞ্জ করতেই হবে, তাই বিকেলে একবার আসবো। সাবা বেরিয়ে যায়। তারপর দুপুরে একটা কাজে বাড়িতে আসলে দেখে বর্ষা নামে এক পরিচিত মেয়ে মায়ের কাছে এসেছে, সাথে কিনা নিয়ে এসেছে কাচ্ছিও। এইটা দেখে সাবার মাথা গরম হয়ে যায়। সাবা বর্ষাকে চলে যেতে বললে বর্ষা যেতে চায় না, বলে, এটা আন্টির বাসা, তাই আমি এখানেই থাকবো। সাবার মেজাজ অনেক গরম হয়ে যায়, বর্ষার উপরও চড়াও হয়, শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। এমন সময় সাবাদের বাড়ি প্রবেশ করে অঙ্কুর। অঙ্কুরকে দেখে সাবা মারামারি থামায়। তারপর অঙ্কুরের কাছে এসে বলে, আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলেন? অঙ্কুর জানায়, সিভিতেই তো ছিল। সাবা এরপর জানতে চায়, কেন এসেছেন? অঙ্কুর বলে, বস আপনার জব কনফার্ম করেছে, তা জানাতে এসেছি। শুরু হয় সাবার জব। প্রথম দিন অঙ্কুর সবাইকে হাতে কলমে সব শিখিয়ে দিতে থাকে, সাথে জানায়, আমার বাড়িও তোমাদের বাড়ির ওইদিকেই। এরপর সাবা কাজের মধ্যেই তার মায়ের খবর নিতে থাকে। এর মধ্যেই কাজ করতে করতে বিকেল হয়ে গেলে সাবা অঙ্কুরের কাছে এসে 1 ঘন্টা ছুটি চায়, কারণ তার মায়ের ডাইপার চেঞ্জ করতে হবে। অঙ্কুর জানায়, এখন তো পিক আপ টাইম, যাও 1 ঘন্টা দিলাম, 5টার মধ্যে চলে এসো। সাবা চলে আসে বাড়িতে। সাবা বাসায় ফিরলেই মা জানায়, মাথা ব্যথা করছে। সাবা বলে, মাথা ব্যথার ওষুধ তো আছেই, কিন্তু ওষুধের বক্স চেক করে সাবা দেখে ওষুধ নেই, তাই ফার্মেসিতে যায় ওষুধ কিনতে। ওষুধ কিনতে গিয়ে বেশ দেরি হয়ে যায়। এমন দেরি করে রেস্টুরেন্টে এসে সাবাকে পড়তে হয় বসের মুখোমুখি। সাবা বসকে জানায়, আমার প্রতিদিন বিকেলে 1 ঘন্টা করে ছুটি লাগবে, দরকার হলে এই 1 ঘন্টা রাতে করব। বস জানায়, তুমি বিকেলে 1 ঘন্টা ছুটি পাবে, এজন্য রাতে 3 ঘন্টা বেশি কাজ করতে হবে, এজন্য এক্সট্রা কোনো টাকা পাবে না। সাবা নিরুপায় হয়ে জানায়, ঠিক আছে। রাতে কাজ শেষ করার পর সাবা বের হলে অঙ্কুর তার মোটরসাইকেলে নামিয়ে দিতে চায়। সাবা জানায় তার লাগবে না। পরের দিন সকালে উঠে সাবা আগে তার পাখিগুলোকে খাবার দেয়, তারপর ফোন করে চাচাকে। মাকে সামলিয়ে কাজে যাওয়ার আগে যায় চাচার কাছে। চাচা এগ্রিমেন্টটা রেডি করেছে। সাবা সেইটাই দেখে। সাবা চেক করলে দেখে মাত্র 10 লাখ টাকা দেবে, যেটা কিনা আগেরবার 50 লাখ ছিল। তাই সাবা চাচাকে এই ব্যাপারে প্রশ্ন করলে চাচা জানায়, তখন দাম বেশি ছিল, কিন্তু তোমার মা তো দিল না, তাই এখন কম আসছে। সাবা অফিস শেষ করে সেই এগ্রিমেন্ট নিয়ে এসে মাকে দেখায়। মা দেখেও বলে, 10 লাখ কেন? আগেরবার তো 50 লাখ ছিল। সাবা জানায়, চাচা বলেছে দাম নাকি কমে গিয়েছে। মা তখন বলে, তুই তো জানোস তোর চাচা কেমন, তাও তোর চাচার কাছে কেন গেছিস? আমি এগ্রিমেন্ট সিগনেচার করব না, আমি তোর জন্য এই বাড়ি রেখে দেব। সাবা বলে, তোমার যে অপারেশন করতে হবে সেদিকে তোমার কোনো হুঁশই নেই, আবার সারাক্ষণ শুধু কাচ্চি কাচ্চি করো। মা জানায়, আমি কাচ্চি খেতে ভালোবাসি তাই খাই। গত 3 বছরে তুই 3 বার বাইরে নিয়ে গিয়েছিস, তাও ডক্টর দেখাতে। আমার তো সারাক্ষণ এই ঘরবন্দি অবস্থায় থাকতে আর ভালো লাগে না, আমারও তো বাইরে যেতে ইচ্ছে করে। সাবা এসব কথাকে একপাশে রেখে এগ্রিমেন্টে সিগনেচারের দিকেই মনোযোগ দেয়, কিন্তু মা এগ্রিমেন্ট সিগনেচার না করে কাগজও ফেলে দেয়। রাতে সাবা অঙ্কুরের বাসার খোঁজ করতে করতে চলে আসে। প্রথমে অবশ্য অন্য বাসায় নক করে, তারপর সে অঙ্কুরের বাসাটা পায়। অঙ্কুর আবার একজনকে নিয়ে সেই বাসায় থাকে। সাবা আসাতে রুমমেটকে টাকা দিয়ে বোনের বাসায় থাকার জন্য পাঠায়। এরপর সাবার জন্য রান্না করে ভাত, খেতে বসে আলু ভর্তা দিয়ে। খাওয়া শেষ হলে সাবা চলে যেতে থাকলে অঙ্কুর জিজ্ঞেস করে, আর কি কিছু খাবে? সাবা বলে, আর কি আছে তোমার কাছে? অঙ্কুর একটা বক্স খোলে। তখন সাবা দেখতে পায় এই বক্স ভর্তি শুধু হার্ড ড্রিঙ্কস। সেগুলো দেখিয়ে অঙ্কুর বলে, তুমি কি ড্রিঙ্কস করো? সাবা জানায়, 2 বার খেয়েছিলাম। এখন খাবে কিনা অঙ্কুর জিজ্ঞেস করলে সাবা জানায়, এখন খাবো না। পরবর্তীতে অঙ্কুর খেতে শুরু করলে সাবাও শুরু করে। অঙ্কুর মূলত রেস্টুরেন্টের ম্যানেজারের পাশাপাশি এই 2 নম্বর ব্যবসাটাও করে, আর তার কাস্টমার ওই রেস্টুরেন্টে আসা মানুষজনই। সাবা তাই অঙ্কুরকে বলে, ধরা খাওয়ার ভয় লাগে না? অঙ্কুর জানায়, আর বেশি দিন করব না,
টাকা গোছাচ্ছি ফ্রান্সে চলে যাব জন্য। এসব কথাবার্তার মধ্যেই দরজায় কেউ নক করে, তাই দুজন আগে ড্রিঙ্কসের বোতল সরিয়ে ফেলে। তারপর অঙ্কুর দরজা খুললে পাশের বাসার ভাড়াটিয়াকে দেখতে পায়। ভাড়াটিয়া জানায়, এখানে মেয়ে মানুষ এলাও না। অঙ্কুর জানায়, এটা তো আমার খালাতো বোন, তাতেও লাভ হয় না। তাই অঙ্কুর তার মোটরসাইকেলে করে সাবাকে নিয়ে এসে ফ্লাইওভারে। সেখানে অঙ্কুর সাবাকে জিজ্ঞেস করে, তোমার কি করতে মন চায়? সাবা জানায়, মায়ের চিকিৎসা। ভার্সিটির পড়ালেখা করা শেষ, ভালো একটা জবে ঢোকার ইচ্ছা আছে। আরও কি করতে মন চায় অঙ্কুর জানতে চাইলে সাবা অঙ্কুরকে উল্টো জিজ্ঞেস করে, তুমি কেন ফ্রান্সে যেতে চাও? অঙ্কুর জানায়, ফ্রান্সে আমার কাজিন আছে, তার নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর তার রেস্টুরেন্টেই থাকবো। এই ঢাকা শহর আর ভালো লাগে না, এই ঢাকা শহরে কোনো মতে দম নিয়ে বেঁচে আছি। অঙ্কুরের এই কথাতে সাবা বলে, মাও একই কথা বলে, ওনার কাছে বেঁচে থাকা মানে নাকি শুধু দম নেয়া নয়, তিনিও ঘুরতে চান। কিন্তু ওনাকে নিয়ে ঘোরা কি সম্ভব? অঙ্কুর বলে, ঘুরতে গেলেই পারো, অসুস্থ অবস্থায় মানুষজন একটু ঘুরতেই চায়। আমার স্ত্রী উর্মির ক্যান্সার হয়েছিল, দিন দিন যখন অবস্থা খারাপের দিকে যাচ্ছিল তখন উর্মি ঘুরতে চেয়েছিল। এখন আফসোস করি কেন তাকে আমি ঘুরতে নিয়ে বের হলাম না। এসব কথার মধ্যেই তাদের দিকে পুলিশ চলে আসে। পুলিশ আসা দেখি দুজন ড্রিঙ্কসের বোতল ফেলে দেয়। তারপর পুলিশ তা দেখে ফেলে, তাই বলে, জানেন না মুসলিম কান্ট্রিতে এসব নিষেধ? পুলিশ টাকা খাওয়ার জন্যই বলে, আবার মিথ্যে কথাও বানিয়ে বানিয়ে বলে। জানাই, আপনারা তো কিছু করছিলেন, আপনার বাবা মাকে কল করেন, তাদের থানায় আসতে বলেন। শেষমেশ ব্যাপারটা টাকা দিয়ে সলভ করে অঙ্কুর। অঙ্কুরের পর তার মোটরসাইকেলে করে সাবাকে বাড়িতে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর বলে, কোনো কিছুর হেল্প লাগলে আমাকে জানিও। সাবা তখনই একটা হেল্প চেয়ে বসে। অঙ্কুর পরের দিন গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। তারপর সাবা তার মাকে নিয়ে ঘুরতে বের হয়। একটু ঘোরাঘুরি শেষে সবাই একসাথে খেতে বসে। সাবা জানায়, জায়গাটা সুন্দর না মা? মা বলে, তোর বাবাকে নিয়ে আগে ওইখানে এসেছি, তখন জায়গাটা আরও সুন্দর ছিল। খাওয়ার সময় মা আবার সাবাকে জিজ্ঞেস করে, তোদের রেস্টুরেন্টও কি এরকম চাইনিজ পাওয়া যায়? তোদের রেস্টুরেন্টের নাম কি রে? সাবা সব কিছুই মিথ্যা বলে, যা শুনে চুপ হয়ে যায় অঙ্কুর। সেই পার্কে একটা লাইব্রেরি ছিল। মা সাবাকে জানায়, এই লাইব্রেরি তোর বাবা খুবই পছন্দ করতেন, ভেতরে গিয়ে ছবি তুলে নিয়ে আয়, আমি বাইরেই আছি। সাবা অঙ্কুরকে নিয়ে লাইব্রেরিতে আসে। অঙ্কুর সেখানে সাবাকে বলে, তোমার জবের ব্যাপারে আন্টিকে কেন মিথ্যা বললে? সাবা জানাই, সত্যিটা বললে আমাকে অনেক খারাপ ভাববে, অনেক ট্যানাও পেঁচাবে, এসবের দরকার কি? অঙ্কুর এবার জানতে চায়, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? সাবা জানাই, আমার বয়স তখন 5 কি 5.5 হবে। আমি আর আম্মু সিএনজি নিয়ে যাচ্ছিলাম, তখন বাস ধাক্কা দেয়। দোষটা আসলে আমাদেরই ছিল, আমরাই সিএনজিকে দ্রুত যেতে বলছিলাম, কারণ আমার নাচের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল, কান্নাও করেছিলাম। এরপর অ্যাক্সিডেন্ট হলে বাবা আমাকে নিয়ে হসপিটালে আসে, এইটুকুই মনে আছে। লাইব্রেরি ঘোরার পর দুজন একসাথে টেবিল টেনিস খেলে। এই টেবিল টেনিস সাবা আনন্দের সাথে খেলছিল, তা আবার মা ভালোভাবে লক্ষ্য করে। সারাদিন অনেক ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফেরে। সাবা অঙ্কুরকে চা খেতে বললে অঙ্কুর তা খায় না, তাই সাবা বলে, শুক্রবারে কিন্তু আসতেই হবে, আমি তোমাকে আমার হাতে স্পেশাল কাচ্চি খাওয়াবো। অঙ্কুর জানায়, ঠিক আছে আসবো। এর মধ্যে চলে আসে ফ্রাইডে। সাবা সকাল সকাল বাজারে গিয়ে খাসির মাংস কিনে আনে। তারপর মাংস ধুয়ে সবকিছু নিয়ে মায়ের কাছে আসে। আসলে কাচ্চির মাংস সবসময় মাই মাখিয়ে দেয়, কিন্তু এবার দিতে চায় না, বলে, আগে ফটো অ্যালবাম খুঁজে দে। সাবা খুঁজে বের করলে মা শুধু বাবার ফটোগুলো দেখে স্মৃতিচারণ করে। সাবা তখন বিরক্ত হয়, কারণ 10 বছর ধরে তাদের বাবা কোনো খোঁজই নেয়নি। মা বলে, আমি তো তোর বাবাকে খুব ভালোবাসতাম রে, কেন চলে গেল? সাবা বলে, এজন্য এই অ্যালবাম তোমাকে দেখাতে চায় না, এসব বাদ দিয়ে আগে মাংসটা মাখিয়ে দাও। মা তখন মাংস মাখতে শুরু করেন। মাংস মাখা অবস্থায় মা সাবাকে বলে, তোর বস দেখি তোর সাথে ভালোই মেশে, আবার বয়সেও বড়। সাবা জানায়, বয়সে বড় হলেও আমার ভালো বন্ধু। মা তখন বলে, এর বয়স তো আমার সমান। এইটা শুনে সাবা হেসে ওঠে। এর মধ্যে চলে আসে অঙ্কুর, কাচ্চির প্রশংসা করে। তারপর আন্টির শরীরের অবস্থা জিজ্ঞেস করলে আন্টি জানায়, আগের চেয়ে ভালো। অঙ্কুর বলে, আমি জানতাম ঘোরাঘুরি করলেই মন ভালো হয়ে যাবে, কিন্তু আফসোস উর্মিকে নিয়ে ঘুরতে যেতে পারলাম না। অঙ্কুরের মুখে উর্মির কথা শুনে সাবার মা জিজ্ঞেস করে, এই উর্মিটা আবার কে? অঙ্কুর তখন সব খুলে বলে। এতে বিরক্ত হয় মা। তাই তো চা খাওয়া অবস্থায় অঙ্কুর একটা নিউজ দেখে বলে, এই দেশ ভালো না, চারিদিকে শুধু রাহাজানি। সাবার মা তখন বলে, তুমি তো রেস্টুরেন্টে কাজ করো, কিন্তু তোমার চলাফেরার স্টাইল এত আধুনিক কেন? তুমি আর কি করো আমি বুঝি না ভাবছ? তুমি 2 নাম্বার কাজ করো, তাই এত ফুটানি দেখাচ্ছ। এভাবে ওপেনলি অঙ্কুরকে অপমান করলে সাবাই বিরক্ত হয়। তাই অঙ্কুর চলে যাওয়ার পর সাবা মাকে বলে, তুমি অঙ্কুরকে সরি বলবে। মা জানায়, অঙ্কুরের মতলব ভালো নয়, ওর বউ নাই, বয়সে অনেক বড়, তোকে ফুসলিয়ে তোর সাথে ইটিস পিটিস করছে, তুই কম বয়সী মেয়ে, তোকে কম বয়সী কারোর সাথে আমি বিয়ে দেব। মায়ের কাছ থেকে এসব শুনে সাবা আরও রেগে যায়, তাই বলে, তুমি আমার সুখ দেখতে পারো না তাই না? আমি যার সাথে সুখে থাকি তাকেই তোমার সহ্য হয় না। তুমি অঙ্কুরকে সরি বলবে, ব্যাস, আমি আর কিছুই শুনতে চাই না। রাতে সাবা হঠাৎ করে শব্দ শুনতে পায়, তাই মায়ের কাছে উঠে আসে। এসে দেখে মা আবারও অসুস্থ হয়ে পড়েছে, তাই দ্রুত হসপিটালে নিয়ে আসে।
ডক্টর জানায় অবস্থা বেশিই খারাপ, 3 দিনের মধ্যে অপারেশন করতে হবে, তা না হলে মাকে বাঁচানো যাবে না। সাবা এবার মার কাছ থেকে এগ্রিমেন্টের কাগজে সিগনেচার নেয়ার জন্য একটা ছুরি নিয়ে সুইসাইড করার ভয় দেখায়। এতে মা সিগনেচার করে। এরপর এগ্রিমেন্ট নিয়ে আসে চাচার কাছে। চাচা ফুফুর সাথে কথা বলে সাবাকে জানায়, তোমার ফুফুর অ্যাকাউন্ট একটু বাইরে, তাই আজকে টাকা দিতে পারবে না, কালকে এসো। সাবা তাই এগ্রিমেন্ট নিয়ে যেতে চায়। জানায়, কালই তাহলে নিয়ে আসবো। চাচা তখন বলে, এই যুগে আসলে কাউকে বিশ্বাস করা যায় না, তাই তুমি এগ্রিমেন্ট নিয়েই যেতে পারো। তোমার তো টাকা দরকার, এই নাও 50,000, এটা আমার থেকে। টাকাও নাও, এগ্রিমেন্টও নিয়ে যাও। মূলত চাচা তার বিশ্বাস অর্জন করার জন্য এমনটা করে। এবার সাবা চাচার ফাঁদে পড়ে এগ্রিমেন্টটা দিয়ে দেয় চাচাকে। জানাই প্রসেসিং করতে। রাতে মা সাবাকে বলে, অনেক তো হলো, এবার বাদ দে, কথা দিয়ে আমাকে আর হসপিটালে নিয়ে যাবি না। সাবা বলে, কি সব যাতা বলছো মা। পরের দিন চাচার কাছে টাকা নিতে আসলে চাচা জানায়, তোমার বাবা তো আগেই তার ভাগের সবটুকু বিক্রি করেছে, এই নাও ডকুমেন্টস, চাইলে উকিলকেও দেখাতে পারো। সাবা তখন বলে, এসব ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে, আগে টাকাটা দেন, মায়ের অবস্থা ভালো নয়, অপারেশন করাতে হবে। চাচা জানাই, কখনোই আর ঠিক হবে না, তোমার বাবার বন্ধু নরওয়ে থেকে আসছে, তোমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এবার সাবা চাচার কাছে 2.5 লাখ টাকা ধার চায়। চাচা জানাই, তুমি তো জানোই আমার আর্থিক অবস্থা কতটা খারাপ। এই বলে সাবার হাতে 1.5 লাখ টাকা দিয়ে বলে, এইটার বেশি আর দিতে পারবো না। এতে বোঝা যায় চাচা সাবাদের জায়গাটা মেরে দিয়েছে। সাবার কাছে রয়েছে এখন 2 লাখ, লাগবে আরও 1 লাখ। সাবা তাই অঙ্কুরের কাছেই টাকা চেয়ে বসে। অঙ্কুর জানায়, আমার কাছে যা টাকা ছিল তা তো অ্যাম্বাসিতে জমা দিয়েছি, বসের থেকে 3 মাসের ডিপোজিটে টাকা পাবো, সেটা চাকরি ছাড়ালেই গিয়ে দেবে। সেই সময় অঙ্কুর হার্ড ড্রিঙ্কস গোপনে একজনের কাছে সেল করে, সেটা আবার সাবা দেখে ফেলে। পরের দিন বস সবাইকে একত্রিত করে জানায়, আমাদের এক কাস্টমার ড্রিঙ্কসের বোতল সহ অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ আমাকে জানিয়েছে সেগুলো এখানকার, তোমরা কি গোপনে আমাদের কাস্টমারদের সেল করো? বসের এসব কথাতে সাবা শুধু চেয়ে থাকে অঙ্কুরের দিকে। তারপর বেশ কিছুক্ষণ ভেবে আসে বসের কাছে, চাই 1 লক্ষ টাকা অ্যাডভান্স। বস তা দিতে রাজি হয় না। সাবা বলে, আমি যদি জানিয়ে দিই এখান থেকে ড্রিঙ্কস কে চুরি করছে, তাহলে কি আমাকে টাকাটা দেবেন? বস জানাই, প্রমাণসহ বলো, তাহলেই দেব। সাবা তাই টাকার জন্য অঙ্কুরের নামটা বলেই দেয়, কিন্তু বস তা বিশ্বাস করতে চায় না, তাই সাবার সামনে অঙ্কুরকে ডাকে। তারপর অঙ্কুরকে জিজ্ঞেস করে, তুমি কি এখান থেকে ড্রিঙ্কস চুরি করো? অঙ্কুর তখন চুপচাপ থাকে। এতে বস বুঝতে পারে অঙ্কুরই দোষী, তাই অঙ্কুরকে বহিষ্কার করে। অঙ্কুর তখন তার 3 মাসের পাওনা চাইলে বস জানায়, তোমাকে যে পুলিশে দেয়নি এইটাই তো তোমার ভাগ্য, যাও, কোনো টাকা হবে না, চোর কোথাকার। এদিকে সাবাকে দিয়ে দেয় 1 লক্ষ টাকা। সাবা কাজ শেষ করে বাইরে আসলে অঙ্কুর তার পিছু নেয়। অঙ্কুর সাবাকে ধরে বলে, এটা কেন করলে? সাবা জানায়, টাকা দরকার ছিল। অঙ্কুর জানায়, টাকা তো আমারও দরকার। তাই সাবাকে ধস্তাধস্তি করলে সাবা কামড় দিয়ে বসে। অঙ্কুরও তাই সাবাকে চর মারে। চর মারার পর অবশ্য নিজে গিল্টি ফিল করে। সাবা টাকা নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটাল থেকে জানানো হয় আগামী পরশু অ্যাডমিট করেন, তারপর অপারেশন করার ব্যবস্থা করছে। সাবা কাচ্ছি নিয়ে বাসায় ফেরে, কিন্তু মা আজকে আর কাচ্ছি খেতে চায় না, তাই সাবা মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে মা বেড অপরিষ্কার করে ফেলেছে, তাই সেগুলো পরিষ্কার করে মাকে গোসল করিয়ে কাজে যায়। কাজ শেষ করে বাইরে আসলে আবারও অঙ্কুরের মুখোমুখি হয়। অঙ্কুর সাবাকে জানায়, আমার তোমাকে চর মারা উচিত হয়নি। এক জায়গায় বসে তখন কথা বলতে চাইলে ভয়ে দ্রুত রাস্তা পার হয়ে যায় সে। এদিকে দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হয়। সাবা বাড়ি এসে দেখে মা নিস্তেজ হয়ে আছে, তাই মায়ের জন্য আগের দিনে নিয়ে আসা কাচ্ছিগুলো গরম করে। এদিকে মা হয়ে পড়ে আরও অসুস্থ। তা দেখে সাবা কল করতে চায় অ্যাম্বুলেন্সকে। মা ইশারায় তখন নিষেধ করে, তাই সাবা আর কল করে না, মাকে জড়িয়ে ধরে কান্না করে। মাও আলতো করে সাবাকে ছুঁইয়ে দেয়। সাবা বাইরে যেতে থাকলে মা সাবার হাত ধরে, কিন্তু মায়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বাইরেই আসে। বাইরে এসে অনেকক্ষণ যাবৎ ইমোশনাল হয়ে সবকিছু ভাবতে থাকে। তারপর আসে অঙ্কুরের বাসায়। অনেকক্ষণ ধরে বাসায় নক করলেও অঙ্কুরের কোনো খোঁজ পায় না, তাই চলে যেতে থাকে। আর তখনই অঙ্কুরের সাথে তার দেখা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। এরপর মায়ের কি হয়েছে তা অজানাই রয়ে যায়। তবে অনুমান করা যায় মা মারাই গিয়েছিলেন। কিন্তু সাবা কি এটা ডিজার্ভ করে? মাকে বাঁচানোর জন্য সে কি না করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে কিনা পরাজয় বরণ করে নিতে হয়েছে। এই দুঃখের দিনে যে বন্ধু সে পেয়েছিল তাকেও হারিয়ে বসেছে। তাই হয়তো একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবা বলতেই পারে, এমনটা কেন আমার সাথেই ঘটল? কি দোষ করেছি আমি? সাবা চরিত্রে মেহজাবিন চৌধুরী দারুণ অভিনয় করেছেন। মায়ের চরিত্রে রোকেয়া প্রাচীরের অভিনয়েরও প্রশংসা করতে হবে। আপনাদের সাবা মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।